এইটুকু মাত্র মাংস দিয়ে আমার পেট ভরবে না। বাতাসে মাংস কষার গন্ধ ছড়াচ্ছে। মাগো, কে কোথায় আছো? জলদি ছুটে এসো। কি দারুণ খেতে মাংস কষা। এই বর্ষায় মাটির ঘরে রান্না করা মাংস কষা সকলে মিলে খাচ্ছি। আহ, মাটির ঘরে মাংস কষা। জানো বাবা, আমি এর আগে কখনো মাটির ঘরে থাকিনি, কিন্তু এই দুদিন মাটির ঘরে থেকে আমার খুব ভালো লেগেছে। এই বাড়িটা আসলে আমার পিসিমার ছিল রে মা। তিনি মারা গেছেন বহু বছর আগে, তাই এখন তো ঠাকুমা মাঝে মধ্যে এখানে থাকেন। ওগো, আমরা আমাদের নিজেদের বাড়ি কবে ফিরবো? এখানে তো থাকলাম বেশ কিছুদিন, এবার চলো না ফিরে যাই। তুমি এখানে আসার পর থেকে এই একই কথা বলছো। থাকুন আর 2-1 দিন, তারপর তো আমরা চলেই যাব। ও ঠাকুমা, শুনলে বাবা কি বললো? আমরা এখানে আরো 2 দিন থাকছি। আমার খুব আনন্দ হচ্ছে। মেঘলা দিনে নির্জন এমন পরিবেশ আর কত সুন্দর মাটির ঘর, বেশ ভালো লাগে আমার। হা 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 হা। বেশ তো, তোরা যখন থাকবি তবে হারান, তুই আজ বাজার থেকে ভালো দেখে খাসির মাংস কিনে আন। আজ এই মেঘলা দিনে তোদের আমি এই মাটির ঘরে বসে কষা মাংস রেঁধে খাওয়াবো। মাটির ঘরে মাটির চুলায় রান্নার স্বাদই আলাদা। ও বাবা, আমিও তোমার সাথে ওই গ্রামের বাজারে যাব। তুমি একা যেও না, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। না রে মা, এই এলাকাটা একদম সুবিধের নয়, তোকে নেওয়া যাবে না, কারণ ফিরতে ফিরতে অনেক রাত হতে পারে। তুই বরং বাড়িতে থেকে ঠাকুমাকে রান্নায় সাহায্য কর। ভাই, খুব নরম দেখে 1 কেজি খাসির মাংস দাও তো। আমার মেয়ে আর মা বাড়িতে মাংস খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। এই নাও, একদম টাটকা মাংস। তবে সাবধানে বাড়ি যেও। বাসতলার জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু সতর্ক থেকো। দিনকাল যা পড়েছে তাতে চোর ডাকাতের উপদ্রব খুব বেড়েছে। ও আমি যেতে পারবো, ধন্যবাদ ভাই। এই নাও তোমার মাংসের দাম। সন্ধে ঘনিয়ে এসেছে, চারদিক ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হারান মাংস নিয়ে নিজের মনে হেঁটে চলেছে। হঠাৎ বাসতলার সামনে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। উফ, বাবারে, হোঁচট খেয়ে পায়ের ব্যথায় বড্ড ব্যথা পেয়েছি। ইস, অন্ধকার পথে সাবধানে না চললে বিপদ হতে পারে। আরে, এটা তো মনে হয় বাসতলা। কিসের যেন খুব সুন্দর কাঁচা মাংসের গন্ধ আসছে। এই অজপাড়া গায়ে এই ভর সন্ধেবেলায় কে মাংস নিয়ে যাচ্ছে? ওই তো নিচে একটা লোক বসে আছে। এই তো সুযোগ, লোকটার উপরে ভর করাই বুদ্ধিমানের কাজ হবে। ও শরীর দিয়ে মাংসের বোঝ সারবো আমি। পায়ের ব্যথাটা কেমন যেন হঠাৎ গায়েব হয়ে গেল। শরীরটা এখন খুব হালকা লাগছে। যাক, এবার বাড়ির দিকে পা বাড়ানো যাক। লোকটার কাছে টাটকা মাংস আর পকেটে বেশ কিছু টাকা আছে দেখছি। এই কানু, প্রস্তুতি নে, বেটাকে পাকড়াও করতে হবে। এই যে অচেনা লোক, অনেকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি। হাতের ওই মাংসের হাঁড়ি আর পকেটে যা টাকা আছে সব আমাদের দিয়ে চলে যা। বেশি চালাকি করার চেষ্টা একদম করবে না, হ্যাঁ? আমাদের হাতে বড় রামদা আছে, বেশি কথা বললে কিন্তু একেবারে জানে মেরে দেবো। আমার পথ থেকে এখনই সরে দাঁড়া বলছি। তোদের মতো তুচ্ছ মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে আমার নেই। আরে, এই সাহস তো কম নয় দেখছি। তুই আমাদের চিনিস না। আজ তোর হাড় মাংস এক করে তবেই আমরা মাংস আর টাকা নিয়ে ফিরবো। তোদের কত বড় সাহস যে আমার খাবার কেড়ে নেওয়ার কথা ভাবিস? এবার দেখ তোদের কি অবস্থা করি আমি।
ওরে বাবারে, এ কি মানুষ নাকি অন্য কিছু? আমাকে তো এক হাতে তুলে একবারে গাছের মাথায় চড়ে মারলো। কেউ আমাকে বাঁচাও। কিরে, তোকে এবার কি করবো? বল 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 দেখি কি করবো তোকে। ওরে বাবা রে, ওস্তাদকে তো এক ঝটকায় গাছের আগায় তুলে ফেলেছে। না না, ওরে বাবা, আমি পালাই, এ তো মানুষ না। আমার পথে যে আসবে তার এই দশাই হবে। এবার আমি আমার বাড়ির পথে যাই। এসো, সবাই মিলে একসাথে খেতে বসি। ওগো, এই নাও, তোমার পাতে কয়েক টুকরো কষা মাংস দিলাম, দেখো তো কেমন হয়েছে। এ কি, খাচ্ছিস না কেন? খেয়ে দেখ, বর্ষার দিনে মাটির ঘরে বসে মাংস কষা বেশ দারুণ কিন্তু। এইটুকু মাত্র মাংস দিয়ে আমার পেট ভরবে না। পুরো মাংসের হাঁড়িটা আমার এখনই সামনে এনে দে, ওটাই আমার লাগবে। বাবা, তুমি হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছো কেন? তুমি তো সব সময় আমাদের আগে খাইয়ে দাও, আজ নিজে সব একা খেতে চাইছো কেন? ওগো, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ বোধ করছো? সবার ভাগের খাবার তুমি একলাই যদি খেয়ে নাও, তবে বাকিরা কি খেয়ে থাকবে? হারানের চোখের দিকে তাকিয়ে দেখ মালতী, ওর দৃষ্টি কেমন রাক্ষসের মতো হয়ে গেছে। নির্ঘাত ওর ওপর কোনো অশুভ ছায়া পড়েছে। কথা না বলে ও যা চাইছে তাই দে, কাল সকালে আমি ফকির বাবার কাছে যাব। এই তুই যে হোস না কেন, এই সাধারণ লোকটার শরীর ছেড়ে এখনই বেরিয়ে যা, না হলে তোকে পুড়িয়ে একেবারে ছাই করে দেব। চলে যা, চলে যা এখান থেকে, নয়তো কেউ বাঁচবে না। বুঝতে পেরেছি, তুই বাঁশতলার পেতনি, তাই তোর এত তেজ। তবে তবে এই দেখ আমার ক্ষমতা। এই বলে ফকির বাবা তার হাত উঁচু করে ধরতেই হারানের চারদিকে আগুন লেগে যায়। শাকচুন্নির আসল রূপ ফিরে আসে। ওরে বাবা রে, এ কি করলি আমার? ঠিক আছে, আজ তোদের ফকির বাবার ভয়ে আমি একে ছেড়ে গেলাম বটে, তবে মনে রাখিস আমি ওর পিছু এত সহজে কিন্তু ছাড়ব না। উফ, আমার মাথাটা খুব ভার হয়ে আছে। কাল রাত থেকে যে আমার কি হয়েছিল আমি কিছুই মনে করতে পারছি না। অনেক বড় বিপদ থেকে আজ বেঁচে গেলি রে হারান। তোরা আজ বিকেলেই তোদের নিজেদের বাড়িতে ফিরে যা, এখানে থাকা আর ঠিক হবে না। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। মালতী, চলো গুছিয়ে নি, আজ বিকেলের মধ্যেই আমরা আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাব। হঠাৎ করে এসব কি হয়ে গেল? নিজেদের গ্রাম আর বাড়ির মতো শান্তি কোথাও নেই। দাও, জলটা দাও দেখি। বাবা, সেদিন ঠাকুমার বাড়িতে তোমার ওই অদ্ভুত আচরণের জন্য আমরা কেউই একটুও মাংস খেতে পারিনি। একদম ঠিক বলেছিস মা, আমার নিজেরও খুব খারাপ লাগছে তোদের কথা ভেবে। আমি আজ ফেরার পথে আবার ভালো দেখে খাসির মাংস কিনে নিয়ে আসবো। আজ রাতে তবে খুব মজা হবে বাবা, কিন্তু একটা কথা বলবো, তোমার সেই পিসিমার মাটির ঘরের সেই মাটির গন্ধ আর শীতল পরিবেশে গরম গরম মাংস খাওয়ার মজাই আলাদা ছিল। এখানে সেই আমেজটা ঠিক পাবো না। ওরে বাবা, ওই ঘটনার পর থেকে মাটির ঘরের নাম শুনলে আমার এখনো হাত পা ঠান্ডা হয়ে আসে। আজ এই বাড়িতেই শান্তি করে খাও। এই কি গো হারান্দা, হাতে ওটা কিসের হাঁড়ি নিয়ে যাচ্ছ? দেখে মনে হচ্ছে খাসির মাংস, তাই না?
ঠিকই ধরেছিস গদাই, পিসির বাড়ি গিয়ে শাকচুনির ভয়ে কিছুই খেতে পারিনি, তাই আজ আবার একটু কিনে নিয়ে আনলাম। আর তুই আজ রাতে আমাদের বাড়িতে চলে আসিস, সবাই মিলে একসাথে অনেকদিন খাওয়া দাওয়া করা হয় না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি কাজ ছেড়ে আসছি, তুমি এখন যাও, আমি সময় মতো তোমাদের বাড়িতে ঠিক পৌঁছে যাব। কিরে গদাই, হারানো মন মাংসের হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? আর তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বলছিল শুনি। আর হারুদা, আজ দাদা খাসির মাংস রেঁধে খাওয়ার জন্য ওদের বাড়িতে নিমন্ত্রণ করলো। তিন্নির আবদার মেটাতে আজ এই আয়োজন। আরে দূর, দু এক টুকরো মাংস খেতে অত কষ্ট করে ওদের বাড়ি যাওয়ার দরকার কি? তার চেয়ে বরং আমার মাথায় একটা অন্য বুদ্ধি আছে। কি বলছো? তা কিসের বুদ্ধি শুনি? এই রাতের বেলা ওরা যখন সব রান্না করে থাকবে, তখন আমরা চুপি চুপি গিয়ে মাংসের পুরো হাঁড়িটাই তুলে নিয়ে আসবো, কেউ ধরতেই পারবে না। বুদ্ধিটা কিন্তু তুমি মন্দ দাওনি হারুদা। পুরো হাঁড়িটা আমরা নিয়ে নদীর ধারে বসে পেট ভরে মাংস খাবো, কি বলো? একদম ঠিক, দু এক পিসের মায়া ছেড়ে আজ পুরো মাংসটাই সাবার করব। চলো চলো, এখন থেকে নজর রাখা শুরু করি। বাইরে যে হারে বৃষ্টি শুরু হয়েছে, বাতাস তো আসছে জানালা দিয়ে, উনুন জ্বালিয়ে রাখাটাই দায়ী হয়ে পড়েছে। কতবার বলেছি জানালাটা অন্তত ঠিক করো। ভালোই তো লাগছে মা, বাতাসে মাংস কষার গন্ধ ছড়াচ্ছে। আহা, সুগন্ধে আমার যে খিদে পেয়ে যাচ্ছে। চুপ করে বস, জানালার কাছে আবার যাচ্ছিস কেন? মা, জানলার ওপাশে ওটা কি দাঁড়িয়ে আছে? কেউ কি অন্ধকারে আমাদের ভয় দেখানোর জন্য ওখানে দাঁড়িয়ে মজা করছে? কি জানি মা, এই বৃষ্টির রাতে গাছের ছায়া দেখে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। না মা, ওটা তো ছায়া নয়, হাতগুলো কত অস্বাভাবিক লম্বা। ওটা নির্ঘাত সেই ভয়ানক ছায়াটা। আমি বাবাকে ডেকে আনি এখনই, আমার বড্ড ভয় করছে। তুই যে একদম ভিজে গেছিস রে গদাই। আরে আরে, সাথে হারুদা যে, আয় আয় আয়, রান্না করে গিয়ে দেখ তোর বৌদি কষা মাংস রান্না বসিয়েছে। বাতাসের যা তোর, কই গো বৌদি, মাংস কষার গন্ধে তো আমরা পাড়ার মোড় থেকে ছুটে চলে এলাম। উফ, কি সুন্দর সুবাস বেরিয়েছে। আজ কিন্তু আমরা এক ফোঁটাও মাংসের ঝোল ছাড়বো না, আর পেট ভরে তবেই বাড়ি ফিরবো। এ কি, কাকুরা আসতেই জানলার ওপাশের ওই ভয়ঙ্কর ছায়াটা হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল। কিছু একটা নিশ্চয়ই আমাদের লক্ষ্য করছিল। তিন্নি, তুই জানালার কাছ থেকে আসবি? বস, আমি গরম গরম মাংস বেড়ে দিচ্ছি, আপনারাও সবাই বসুন। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। হারানের রান্নাঘরের পাশে আবারও সেই শাকচুন্নিটা আবির্ভূত হয়। সেই পিসিমার বাড়ির জঙ্গল থেকে আমি এদের পিছু পিছু এই বাড়িতে চলে এসেছি। আজও এখানে মাংস রান্না হচ্ছে। গতবার ওই আপদ ফকির এসে আমাকে লোকটার শরীর থেকে তাড়িয়ে দিয়েছিল। এই তো সময় হয়ে এসেছে, এবার দেখা যাক ওরা এই সুস্বাদু মাংস আমাকে ছাড়া কিভাবে খায়। খেয়ে পেট তেমন ভরলো না, এই তো সুযোগ গদাই। বাড়ির সবাই এখন অন্য ঘরে গল্প করছে, আমরা এই বেলা মাংসের হাঁড়িটা নিয়ে চম্পট দিই, চল। একদম ঠিক বলেছো হারুদা, এই গরম গরম হাঁড়িটা সাবধানে ধরো, একবার বাইরে বেরোতে পারলে আজ আমাদের পায় গিয়ে। বৃষ্টিটাও কমেছে এবার। এটা বলে মাংস ভর্তি হাঁড়ি নিয়ে তারা যেই না বাইরে যায়, সামনে হারান এসে দাঁড়ায়। ঠিক আগের মতোই টকটকে লাল চোখ, গম্ভীর কণ্ঠে বলতে থাকে, হাঁড়িটা যেখানে ছিল ঠিক সেখানে নামিয়ে রাখ বলছি। আমার জিনিস চুরি করার দুঃসাহসদের হয় কি করে? চুরিটাও ঠিক মতো করতে দেবে না নাকি? আর তুমি এখন এখান থেকে যাও তো, আমরা আজ পুরো হাঁড়িটা নিয়ে পেট ভরে মনে সুখে খাবো।
তাই তো, মাত্র 2 টুকরো মাংস খেতে কি আর আমরা তোমার বাড়িতে এসেছি? আমাদের আজ এই পুরো হাঁড়িটাই চাই, আমাদের আটকাতে শোনা ভালো হবে না বলে দিচ্ছি। তোরা যদি হাঁড়িটা ভালোই ভালোই না রাখিস, তবে আজ তোদের এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবি। আচ্ছা দাদা, তোমার গলার স্বর হঠাৎ এমন কেন শোনাচ্ছে? কেমন যেন গুম 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 করছে, চোখ দুটো লাল। দেখো না হারুদা। আরে গদা, এইসব ভণ্ডামি দেখে কোনো লাভ নেই। ও আমাদের ভয় দেখে মাংস খাওয়া বন্ধ করতে চাইছে। আর তুই হাঁড়িটা নিয়ে চল দেখি। হারুর কথা শেষ হতেই হারানের হাত অস্বাভাবিক লম্বা হয়ে ওদের দুইজনের গলা চিপে ধরে শূন্যে তুলে ফেলে। এই দৃশ্য মালতী আর তিন্নি অবাক চোখে তাকিয়ে দেখে। তোদের কত বড় স্পর্ধা যে আমার খাবার নিয়ে পালাবি! এবার তোদের ঘাড় মটকাবো আমি। ওগো, এ কি করছো? ছেড়ে দাও ওদের, মরে যাবে তো। মাগো, কে কোথায় আছো? জলদি ছুটে এসো। আমি যা দেখেছিলাম সত্যি তাই ছিল। এ তো সেই বাঁশতলার শাকচুন্নি মনে হয়। আমাদের বাঁচাও, কে কোথায় আছো? একই কাণ্ড! হারান, তুই এমন পাগলামি করছিস কেন? ওদের যেতে দে। রাত বিরেতে গ্রামের মধ্যে সব কি শুরু করেছিস? মোড়ল মশাই, পিসিমার বাড়ি যাওয়ার পর থেকেই ওর শরীর মন একদম নিজের বশে নেই। দোহাই আপনাদের, ওকে কোনোভাবে থামান। ওর অবস্থা দেখে তো সাধারণ কিছু মনে হচ্ছে না। মহেশ, তুই এখনই গিয়ে সেই গুণী ফকির বাবাকে খবর দে। রাত তো প্রায় শেষ হয়ে এলো, আমরা এখানেই পাহারা দিচ্ছি। মহেশ চলে যায় সেই ফকির বাবাকে খবর দিতে। হারু আর গদাই আধমরা হয়ে সেখানে পড়ে থাকে। হারানের সেই হিংস্র চোখ মুখ যেন চারদিকের মানুষ আর মশালের আলোর কাছে হার মানছে। এভাবে চলে যায় সারা রাত। আমি জানতাম ওই অশুভ ছায়া আবার ফিরে আসবে। ফকির বাবা আমাকে আগেই সাবধান করেছিলেন। তোকে একবার বারণ করেছিলাম না এই পরিবারের ওপর নজর না দিতে? তোর স্পর্ধা তো কম নয় যে তুই এই গ্রামেও ফিরে এসেছিস। আমাকে ছেড়ে দাও, আমি শুধু ওই মাংসের লোভে এসেছিলাম। আমি আর কোনো ক্ষতি করব না, এইবারের মতন ছেড়ে দাও। তোর কথার কোনো বিশ্বাস নেই, তুই বারবার নিয়ম ভেঙেছিস। এবার তোকে যদি এই মন্ত্রপুত কাঁচের বোতলে বন্দি না করি, তোকেও দেখে নিচ্ছি আমি, যাতে আর কারো ক্ষতি না করতে পারিস। না না না, এটা করো না, করো না। গদাই আর হারু বেটা আমার নজর দেওয়া মাংস চুরি করতে চেয়েছিল, তাই ওদের শাস্তি দিয়েছি। ফকির বাবা, ওই বাজে শাকচুন্নির কথা শুনবেন না। ওকে ছেড়ে দিলে ও আবার ফিরে আসবে, আমার বাবাকে কষ্ট দেবে। আজ আর তোর নিস্তার নেই। যা, এবার এই বোতলের ভিতরে বন্দি হয়ে থাক যুগ যুগ ধরে। এটা তুই ঠিক করলি না ফকির, আমি এই বোতল ভেঙে একদিন বের হবই হব। ফকির বাবা শাকচুন্নির কথায় কর্ণপাত না করে সেই বোতল থলেতে ভরে ফেলে। দাদা, আমাদের ক্ষমা করে দাও, আমরা মাংসের লোভে পড়ে চুরির মতলব করে বড় ভুল করেছি। আমরা আর কখনো এমন কাজ করব না। লোভ করতে গিয়ে আজ আমাদের প্রায় জান যাওয়ার দশা হয়েছিল। আমরা কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন চুরি চামারি করব না। তোরা যখন ভুল বুঝতে পেরেছিস, তখন আর চিন্তা নেই। কাউকে আর এভাবে চুরি করে বা লুকিয়ে মাংস খেতে হবে না। হারান, আজ বিকেলে তুই সবাইকে নিয়ে আবার সেই পিসিমার বাড়িতে চলে আসিস। ওখানে ওই মাটির ঘরেই আমি আবার তোদের জন্য মাংস কষা রান্না করব। এখন সব বিপদ কেটে গেছে মা, কাল আমরা সবাই মিলে অবশ্যই যাব। মাটির ঘরে বসে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। মাটির ঘরে মাংস কষা! ও মোড়ল মশাই, সবাইকে নিয়ে আপনিও আসবেন? হ্যাঁ, নিমন্ত্রণ রইল।
যাবো যাবো, মাটির ঘরে মাংস কষা বলে কথা। দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। মাটির রান্নাঘরে ঠাকুমা মাংস রান্না করছে। কষা মাংসের গন্ধে চারদিক মমো করছে। সকলেই উঠানে ছাউনির নিচে মাদুর পেতে বসে আছে। এই যে হারুদা, পেট ভরে খাও, পেট না ভরা পর্যন্ত উঠবে না। কি দারুণ খেতে মাংস কষা। সত্যি হারান, এই বৃষ্টি যেন মাংসের স্বাদ আরো বাড়িয়ে দিয়েছে। মাটির ঘরের পাশে বৃষ্টির দিনে এমন মাংস কষা খাওয়ার সৌভাগ্য কজনের যে হয়। আপনারা সবাই পেট ভরে খান। তিন্নিমা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বসে খা। মা, দেখো না কত সুন্দর বর্ষাকালের বৃষ্টি। আহ, এই বর্ষায় মাটির ঘরে রান্না করা মাংস কষা সকলে মিলে খাচ্ছি, এ তো স্বপ্নের মতো। আরে ফকির বাবা যে, আপনিও এসে পড়েছেন। বেশ করেছেন, সকলের সাথে বসে মাংস কষা খেয়ে যান।